আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথা শুনবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন। ৩টা বিষয়ে কথা বলবো। একটা হচ্ছে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসা এবং সেটা নিয়ে আমাদের বাংলাদেশে কি আলোচনা হচ্ছে সেগুলা। পরবর্তীতে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা বর্জন এবং ছাত্রদের জুলাই মাসে নতুন করে যে আন্দোলন, সে আন্দোলন। সেটা নিয়ে আমাদের রাজনৈতিক অঙ্গনে কি কি হচ্ছে সেটা নিয়ে কথা বলবো। পরবর্তীতে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তারেক রহমান এবং তার দলের নানাবিধ কার্যক্রম। তাদের সরকারের তো ৪-৫ মাস হয়ে গেল, সমাজে তাদের শাসনতন্ত্রের প্রভাবটা কিভাবে পড়েছে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে শেখ হাসিনার ফিরে আসা। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন ডিসেম্বরে, সেটা নিয়ে দেশে বিদেশে নানা জায়গাতে আলোচনা হচ্ছে, কূটনৈতিক অঙ্গনে আলোচনা হচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে সরকারের নানা রকম মন্ত্রী নানা রকমের মন্তব্য করছেন। কিন্তু আমরা যেটা জানি সেটা হচ্ছে এখানে এরকম কথাবার্তা অনেক কিছুই হবে। যেমন করে তারেক রহমানকে নিয়ে 17 বছর বাংলাদেশে নানা আলোচনা হয়েছিল, ইন্টারপোলের কথা বলা হয়েছিল, বন্দি বিনিময়ের কথা বলা হয়েছিল, নানা রকমের আলাপ আলোচনা 17 বছর ধরে ছিল। সরকারে যারা থাকে তারা তাদের ইমিডিয়েট যে হুমকি, যে দল, তাদেরকে তারা কি করে নির্মূল করার চেষ্টা করে। শেখ হাসিনা বা বাংলাদেশ আওয়ামী লীগকে নানাভাবে বর্তমানে যারা শাসন ক্ষমতায় আছে তারা তাদের পক্ষ থেকে চেষ্টা করে যাচ্ছে, যেমন করে শেখ হাসিনা চেষ্টা করেছিল। এখন এরকম জিনিসটা চলতেই থাকবে যতদিন পর্যন্ত না ক্ষমতার হাত বদল হয়। তখন আবার চেয়ারটা ঘুরে যাবে, তখন বাংলাদেশ আওয়ামী লীগ এখন যেরকম বিএনপি করছে সেরকম কাজগুলো করবে। সুতরাং শেখ হাসিনা বাংলাদেশে কিভাবে আসবেন, বন্দি বিনিময় নাকি আত্মসমর্পণ, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, পত্রপত্রিকায় নিউজ হচ্ছে, জনগণকে মাথায় রাখছে। পত্রপত্রিকায় নিউজ করছে, কাটতে হচ্ছে, চায়ের দোকানে আড্ডা হচ্ছে, কিন্তু দিন শেষে যেটা হচ্ছে সেটা হচ্ছে গোড়ার ডিম হচ্ছে। আসল কাজের কাজ যেটা দেশে অর্থনীতিকে উন্নত করা, জনমানুষের মধ্যে সাম্যতা প্রতিষ্ঠা করা, মানুষের জীবনযাত্রার যে কষ্টটা, সে কষ্টগুলো লাঘব করার চেষ্টা করা, সেই কাজগুলো কি হচ্ছে? আমরা সেটা জানি না, জনগণ সেটা মূল্যায়ন করবে। কিন্তু আমরা দেখতে পাই দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, ইকোনমিতে কর্মচাঞ্চল্য নাই, জিডিপি দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে, রাজনৈতিক অঙ্গনে নানা রকম অস্থিরতা তৈরি হচ্ছে। আমাদের মন্ত্রী পরিষদে যে মন্ত্রীরা আছে বেশিরভাগই হচ্ছে অযোগ্য, অদক্ষ। যারা সংসদে গিয়েছে তার বড় একটা অংশই হচ্ছে গিয়ে আমার ভাই তোমার ভাই চান্দা ভাই দিয়ে, অশিক্ষিত লোকজনদেরকে দিয়ে বাংলাদেশের নেতৃত্ব পরিচালিত হচ্ছে। পালিয়ে থাকা নেতৃত্ব তারা বাংলাদেশের মধ্যে যোগ্যতম লোকদেরকে তারা খুঁজে নেয়, নির্বাচনে তারা যোগ্যতম লোকদেরকে প্রার্থী হিসাবে দেয় না, তারা প্রার্থী দিয়েছে আমার ভাই তোমার ভাই চান্দা ভাই চান্দা ভাই। যার ফলে বাংলাদেশের পরিবর্তনের কোনো কিছু আমরা দেখতে পাই না, যার ফলে বাংলাদেশের অর্থনৈতিক যে উন্নতি হওয়ার কথা সেটা আমরা দেখতে পাবো না। বাংলাদেশের সমাজের সাম্যতা, মানবিক মর্যাদা, ন্যায়বিচার প্রতিষ্ঠার যে ব্যাপারগুলো সেগুলো আমরা দেখতে পাবো না। সুতরাং আমরা যে কথাটা বলছি সেটা হচ্ছে শেখ হাসিনা দেশে ফিরে আসে নিয়ে যে বন্দি বিনিময়, দেশে আসার কোনো সুযোগ নাই, দুই দেশের মধ্যে কূটনীতিক পর্যায়ে আলোচনা ছাড়া অন্য কোনো উপায় কিছু করা যাবে না, সব কিছু ডিপেন্ড করছে জোর যার মূল্যতা। এখন শেখ হাসিনা বাংলাদেশে শাসনতন্ত্রে ছিল, সরকার হিসাবে ছিল, ছাত্রদের গণ আন্দোলনের মুখে, দেশের লোকজনের গণ আন্দোলনের মুখে তিনি দেশ ছেড়ে চলে গিয়েছেন। জোর যার মূল্যতা। শেখ হাসিনা 17 বছর ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছিল,
জর্জিয়ার মূল লোক তারেক রহমান 17 বছর বাংলাদেশের পত্রপত্রিকায় নিউজ হতে পারেনি, জর্জিয়ার মূল লোক এখন তারেক রহমান ক্ষমতায় এসছে, তিনিও একই রকম করে দেশ পরিচালনা করছেন। পরিবর্তনের কোনো কিছু আমরা দেখি না। তাহলে বাংলাদেশের সমাজে এরকম কেওস তৈরি করে দিয়ে, ইস্যু তৈরি করে দিয়ে, ইস্যুময় জীবন দিয়ে 17 বছর হাসিনা শাসন করেছে, এখন তারেক রহমান একই রকম তারেক রহমানের সরকার চেষ্টা করে যাচ্ছে। এর মধ্যে নতুন একটা ইস্যু তৈরি হয়েছে, সেটা হচ্ছে আমাদের শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। নকল মিলন, হেলিকপ্টার মিলন, মুরগি মিলন হয়ে গেছেন এখন তিনি। কেন মুরগি মিলন হয়েছেন? তিনি অভিভাবকের অসন্তোষের মুখে তিনি ছাত্রীকে ফোন করে বলেছেন যে এখনকার ছাত্রছাত্রীরা মুরগি, ফার্মে মুরগি, এবং সেটা নিয়ে ছাত্ররা খেপেছে। কারণ এই ছাত্ররাই আমরা দেখেছি তারা মুরগি হতে পারে অনেক কিছুতে, বাবা মায়ের অনেক আদরের, কিন্তু তারাই 24-এর আন্দোলন করেছিল, তারা নিরাপদ সড়ক আন্দোলন করেছিল, তারা তথ্য প্রযুক্তি নানা কিছুতে তারা অনেক অনেক বেশি আগানো, আধুনিকতার দিক থেকে তারা অনেক অনেক বেশি আগানো। সারা পৃথিবীর অনেক কিছু সম্পর্কে তাদের যে ধারণা, আমাদের মন্ত্রী এমপি পরিষদে যারা আছে তার কত পার্সেন্ট, 1%-এরও সেরকম ধারণা না। কিন্তু শিক্ষিত লোকের তো বড়ই অবাক, তারা ঠিকমতো কম্পিউটার চালাতে পারে না, ল্যাপটপ চালাতে পারে না, এমন লোকজন, যেখানে 80 জন লোক স্বশিক্ষিত লোকজন এমপি হয়ে বসে আছে। সুতরাং এই অবস্থায় বাংলাদেশের তরুণ সমাজকে, ছাত্র সমাজকে ফার্মে মুরগি বলাটা তার জ্ঞানের সীমাবদ্ধতা। তিনি শপথ অনুষ্ঠানে সংসদ ভবনে যেভাবে লাফালাফি করেছেন, তার বয়স হয়েছে 70-80 বছর, কিন্তু লাফালাফি তার থামেনি। এখনও তিনি সেই নকলের মধ্যে আছেন। বাংলাদেশে এখন কেউ নকল করে না, নকল করতে হয় না। এখন পড়াশোনার সিস্টেমটা চেঞ্জ হয়ে গিয়েছে। বাংলাদেশে পড়াশোনা অনেক নষ্ট হয়ে গিয়েছে, কারিকুলাম নষ্ট হয়ে গিয়েছে, সবাই GPA 5। আগের মতো করে শিক্ষার গুণগত মান এখন আর নাই। কিন্তু তাই বলে বন্যার মধ্যে পানি টানি মারায় আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে নানা রকমের ভিডিও ভাইরাল হতে, অভিভাবকরা খুশি না, শিক্ষকেরা খুশি না, ছাত্ররা খুশি না, ছাত্রীরা খুশি না, কেননা বন্যার পানি মারিয়ে তাদেরকে যেতে হয়েছে। এখন এই অবস্থায় আনম এহসানুল হক মিলন তিনি যেই ফ্যাসিজমের মতো তার নিজের ইচ্ছা জনগণের উপর চাপিয়ে দিচ্ছেন, জনগণকে বিতৃষ্ণা করে তুলছেন সরকারের বিরুদ্ধে, সেটা তারেক রহমানের ব্যর্থতা, আনম এহসানুল হক মিলনেরও ব্যর্থতা। তিনি সেজন্য ক্ষমা চেয়েছেন। এখন তারেক রহমান যেহেতু তার মন্ত্রী পরিষদ তৈরি করেছেন, এমপি পরিষদ তৈরি করেছেন, তার দলের যোগ্য অযোগ্য নানা লোকদেরকে দিয়ে তিনি দেশের শাসনতন্ত্র পরিচালনা করছেন, সেটা তারেক রহমানের একক ব্যর্থতা। এখন তার দলেরই যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ছাত্রদের আন্দোলনের সমর্থন দিয়েছে। তারেক রহমান কিন্তু আবার ছাত্রদেরকে বলেছেন যারা আন্দোলন করছে তারা ফ্যাসিবাদের দোষর। এটা হচ্ছে এবার এটা শুরু হবে আর কি, এভাবে এখন চলতে থাকবে। কেউ আন্দোলন করতে গেলে, কেউ অধিকার চাইতে গেলে তাকে ফ্যাসিবাদের দোষর বলা হবে। বাংলাদেশের নাগরিক, এটাই বড় কথা, কার দোষর সেটা ব্যাপার না, তার নিজস্ব অধিকার আছে আন্দোলন করার, কথা বলার। সুতরাং ছাত্ররা যদি আন্দোলন করে তারা ফ্যাসিবাদের দোষর হলো নাকি তারেক রহমানের দোষর হলো, তাতে কিচ্ছু যায় আসে না। যেটা ব্যাপার সেটা হচ্ছে গিয়ে তাদের আন্দোলন কি যুক্তিযুক্ত কিনা। আমার দৃষ্টিতে তাদের আন্দোলন যুক্তিযুক্ত, কেন চিটাগাংয়ে অলরেডি পরীক্ষা স্থগিত করা হয়েছে, দেশের নানা জায়গাতে ছাত্ররা পরীক্ষা দিচ্ছে না, আন্দোলন করছে। এবং রুহুল কবির রিজভী একই কথা বলেছে, কয়েকদিন পরীক্ষা পিছিয়ে দিলে এমন কিছু যায় আসে না। যেখানে আমাদের মন্ত্রী এমপিরা হচ্ছে স্বশিক্ষিত লোকজন দিয়ে সরকার পরিচালিত হচ্ছে, সেখানে এহসানুল হক মিলনের এত জোরাজুরি করে কোনো কিছু প্রতিষ্ঠা করার কোনো দরকার তো খুব একটা দেখি না। সরকার যেখানে অযোগ্য সেখানে লোকজনকে যোগ্য তৈরি করে কি কাজ? কেন জনগণ দেখতে পাচ্ছে যে অযোগ্য লোকজন সরকার পরিচালনা করছে, তাহলে অযোগ্য লোকজন আমাদের মন্ত্রী এমপি হচ্ছে, যোগ্য লোকদের কোনো রকমের কোথাও স্থান হচ্ছে না। সরিষার মধ্যে ভূত এবং সরিষার নেতা হচ্ছে আলীবাবা, 40 চোরের আলীবাবা।
এখন তারেক রহমানের প্রধানমন্ত্রিত্ব নিয়ে সমাজে নানা অঙ্গনের সমালোচনা হচ্ছে। তার দলের ব্যর্থতা, তার ব্যর্থতা, তার মন্ত্রী এমপিদের ব্যর্থতা, তার ব্যর্থতা। কেননা তিনি যাদেরকে মনোনয়ন দিয়েছেন তারাই নির্বাচন করেছে, তিনি যাদেরকে মন্ত্রী এমপি হিসেবে বাছাই করেছেন তারাই মন্ত্রী এমপি হয়েছে। এখন গত 6 মাসে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে গিয়ে কোথাও কোনো সফলতা দেখতে পাই না। আমরা দেখতে পাই দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, লোকজনের কর্মসংস্থান বাড়ছে না, সমাজে নানা অঙ্গনে অসন্তোষ দেখা দিচ্ছে, ছাত্রদের মাঝে অসন্তোষ দেখা দিচ্ছে। জুলাই সনদ নিয়ে সমাজে অলরেডি যারা জুলাই আন্দোলনে পার্টিসিপেট করেছিল, নানা দল মত নির্বিশেষে যারা ছিল দেশের জনসাধারণ, তারা সবাই অসহিষ্ণু হয়ে উঠছে। এখন জুলাই পার হতে হতে 2 বছর তো হয়ে গেল, এখন জুলাইয়ের আজকে হচ্ছে গিয়ে মাঝামাঝি একটা সময়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই অবস্থায় 2 বছর আগে বাংলাদেশে ছাত্ররা বুকে তাজা রক্ত দিয়ে সমাজে পরিবর্তন এনেছিল, কিন্তু আমরা দেখতে পাই এই সরকার জনগণের গণরায়কে, গণভোটের গণরায়কে মানছে না, সংস্কারকে মানছে না। তারা মন্ত্রী এমপি অথবা শাসনতন্ত্রে কোনো রকম পরিবর্তন আনছে না। তারা দলীয় যে ফ্যাসিজম তন্ত্র সেটার বাইরে তারা যাচ্ছে না, তার একদলীয় শাসনের বাইরে তারা যেতে পারছে না। এদিকে এনসিপির অন্যতম নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি তারেক রহমানকে বলেছেন তিনি প্রেম করছেন, জুবাইদুর রহমানের মাথায় ছাতি ধরছেন, লাল বাসে করে নানা জায়গায় যাওয়া আসা করছেন, সব ঠিক আছে, কিন্তু দেশের বন্যা পীড়িত লোকজন, দেশের কষ্টে যারা আছে সাধারণ নাগরিক, তাদের জন্য তিনি কি করছেন? বাংলাদেশের 20 কোটি মানুষের ভাগ্য তার হাতে নির্ভর করছে, তিনি তাদের জন্য কি করছেন? তার হাতে যে গুরু দায়িত্ব, তিনি সে দায়িত্বের কি পালন করছেন? তিনি যদি নেতৃত্ব দিতে না পারেন, সফলতা তিনি কোথায় কি দেখিয়েছেন? এখন বাংলাদেশ পরিচালনা তিনি সফলতার চাপ রাখছেন কিনা, চাপ রাখলে কিভাবে রাখছেন? লন্ডন থেকে তিনি যাদেরকে নিয়ে আসছেন তারা কারা? হাওয়া ভবন কেন্দ্রিক যে চক্রটা ছিল তারা এখন কোথায়? বাংলাদেশের যারা আন্দোলন সংগ্রাম করেছে, বাংলাদেশের জন্য যারা লড়াই করেছে, তাদের অবস্থান এখন কোন জায়গায়? সুতরাং আমরা দেখতে পাচ্ছি দেশের মধ্যে বৈষম্য ছিল, এখনো বৈষম্য আছে এবং বৈষম্য চরম আকার ধারণ করছে। কারণ যোগ্যতা ভিত্তিক কোনো কিছু আমরা দেখি না, অযোগ্যদের শাসনতন্ত্র দেখতে পাই, আলিবাবা 40 চোরদের শাসনতন্ত্র দেখতে পাই, বাটপাটদের শাসনতন্ত্র দেখতে পাই, নিপীড়িত মানুষের কষ্ট লাঘবের কোনো চেষ্টা আমরা কোথাও দেখতে পাই না। আমরা দেখতে পাই রাজার ইচ্ছায় রাজ্য চলছে, আমরা দেখতে পাই হীরক রাজা নানাভাবে জনগণকে মাতিয়ে রাখছে, কখনো ছাতা ধরছে, কখনো বাসে করে এখানে ওখানে যাচ্ছে, কিন্তু দেশবাসীর সামগ্রিক উন্নয়নের জন্য, অগ্রগতির জন্য, শাসনতন্ত্রের পরিবর্তনের জন্য, আমাদের সংস্কারের যে আলোচনাগুলো 54 বছর ধরে সমাজে ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো রকম চেষ্টা আমরা দেখি না। সরকার এবং রাজনৈতিক দলের মধ্যে কোনো রকমের বিভাজন আমরা দেখতে পাই। আমরা দেখতে পাই অল্প কিছু লোকজন বাংলাদেশকে লুটে পুটে খাচ্ছে, হাসিনার সময় যেমন করে খেয়েছিল। সুতরাং শুধু শাসনতন্ত্রের পরিবর্তনের জন্য, শাসকের হাত পরিবর্তনের জন্য বাংলাদেশের মানুষজন রক্ত দিয়েছিল কি? তাহলে এই চক্রে বাংলাদেশ আর কতদিন ধরে থাকবে? বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি নিয়ে আপনাদের সাথে অনেকদিন ধরে কথা বলছি। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।